নমস্কার। আনপ্রেডিক্ট স্টোরিজে আপনাকে স্বাগত জানাই। আজ থেকে আমাদের যাত্রা শুরু। আজ আপনাদের জন্য আমাদের প্রথম গল্প স্নিগ্ধদ্বীপ চক্রবর্তীর মহৌষধ। গল্প পাঠে সম্রাট সান্যাল, সম্পাদনায় অরিত্র চৌধুরী, শব্দ পরিকল্পনা ও মিশ্রণে উমেশ হালদার। শুরু হচ্ছে আজকের গল্প মহৌষধ। জানালাটা মাটি থেকে প্রায় 3 হাত উঁচু, পাল্লা দুটো ভিতর থেকে খোলা। দুটো পাল্লার ভিতর দিয়ে চোখ রাখলে পুরো ঘরটার উপর নজর রাখা সম্ভব। রাত প্রায় 11:30। কালো চোখের মণি দুটো এক দৃষ্টে তাকিয়ে রয়েছে ঘরের ভিতরে, জানালার ফাঁকা দিয়ে। চারদিক যেমন নিস্তব্ধ, তেমনি অন্ধকার। হঠাৎ ভিতরের দরজা খোলার শব্দ পাওয়া গেল। চোখ দুটো আরো তটস্থ হল। দরজা খোলার সাথে সাথে বাইরের সামান্য আলোয় বোঝা গেল যে লোকটা ভিতরে ঢুকেছে তার উচ্চতা তুলনামূলক কম। এবার লোকটা খুব সাবধানে ধীরে ধীরে দরজা বন্ধ করে দিলেন। এক পাও এগোচ্ছেন না তিনি। প্রায় 5 মিনিট পর ঘরের আলো জ্বলে উঠল। এবার ঘরটাকে পরিষ্কার দেখা যাচ্ছে জানলা থেকে। লোকটার উচ্চতা 5 ফুটের বেশি নয়। গায়ের রং ফর্সা, মাথায় চুল কম, গায়ে সাধারণ ফতুয়া আর ধুতি। ঘরে আসবাব বলতে দুটো চেয়ার জানলার ঠিক উল্টো দিকে রাখা, আর উত্তরের দেওয়ালে পুরো দেওয়াল জুড়ে রয়েছে বেশ বড় বইয়ের শেলফ। শেলফটির বাইরে কাঁচের পাল্লা। শেলফের তাকে সাজানো বইগুলো দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বাইরের চোখ দুটো অনুসরণ করছে ঘরের ভিতরের লোকটাকে। এই মুহূর্তে বেটেখাটো লোকটা শেলফের সামনে এসে দাঁড়িয়েছে। ভদ্রলোক যে গৃহকর্তা তা তার হাবে ভাবে বেশ টের পাওয়া যায়। পকেট থেকে চাবি বের করতে গিয়েও থেমে গেলেন তিনি। জানলার দিকে চোখ ফেরালেন, কিন্তু ততক্ষণে চোখ দুটো সরে গেছে সেখান থেকে। দ্রুত পায়ে এগিয়ে এলেন জানলার সামনে এবং সশব্দে জানলার ছিটকিনি আটকে দিলেন। এবার বেশ বড় একটা শ্বাস নিলেন দাঁড়িয়ে। তারপর আবার এগিয়ে এলেন শেলফটার সামনে। চাবিটা পকেট থেকে বের করে কাঁচের পাত্র খুলে ঠিক উপরের তাকে ডান পাশের 4টে বই নামিয়ে আনলেন। এবার চাবির গোছা থেকে খুঁজে খুঁজে একটা ছোট্ট চাবি বের করলেন তিনি। যেখান থেকে বইগুলো নামানো হলো ঠিক সেখানেই শেলফের গায়ে চাবি দিয়ে একটি ছোট্ট লকার বের করে আনলেন। কয়েকটা কাঁচের শিশি, একটা ফাউন্টেন পেন আর একটা কালির দোয়াত ছাড়া আর কিছুই নেই ওই লকারটির ভিতর। কাঁচের শিশিগুলিকে উল্টে পাল্টে দেখে নিলেন একবার। তারপর ফাউন্টেন পেনটা হাতে তুলে নিয়ে বাঁ পকেটে গুজে নিলেন। আবার আগের মতো লকার বন্ধ করে বইগুলোকে আগের জায়গায় রেখে শেলফটা চাবি দিয়ে বন্ধ করে দিলেন তিনি। সম্পূর্ণ ঘর আবার অন্ধকার হয়ে গেল কিছুক্ষণ পরেই। সকাল 6টা। মর্নিং ওয়াকে যাওয়ার সময় চোখে পড়ল ঘরের দরজার তালা ভাঙা হয়েছে, ঘরের দরজা খোলা। যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মধ্যে ঢুকে পড়লেন তিনি। ঘরে ঢুকেই শেলফের দিকে নজর পড়ল তার। শেলফের কাঁচ কাটা, উপরের তাকে কোনো বই নেই। বইগুলো মেঝেতে ছড়িয়ে রয়েছে। লকারটা খোলা, কিন্তু একটা শিশিও সেখানে নেই। শুধু কালির দোয়াতটাকে অপ্রয়োজনীয় হিসাবে ফেলে রেখে গেছে। কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক। পর্যবেক্ষণ করলেন ঘরের সবকিছু। ঘরের সবকিছুই অপরিবর্তিত রয়েছে।
কেবল শেলফের লকার ছাড়া। চেয়ারে গিয়ে বসলেন তিনি, মাথা হেলিয়ে দিলেন চেয়ারে। ঠোঁটের কোনায় হালকা হাসি দেখা দিল তার। হাসিটা জয়ের হাসি। ঘটনার সূত্রপাত অনেক বছর আগে। সময়টা 70-এর দশক। নকশাল আন্দোলন জাঁকিয়ে বসেছে কলকাতার অলিতে গলিতে। পুলিশ হন্যে দিয়ে খুঁজে বেড়াচ্ছে চারু মজুমদারের মতো নাম করা আন্দোলনকারীদের। পুলিশ কমিশনার রঞ্জিত বাবুর নেতৃত্বে 5 সদস্যের গোয়েন্দা দল নকশালদের উপর গোপন হামলা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। কিন্তু নকশালরাও চুপ করে বসেছিল না। নকশাল বিরোধীদের তুলে এনে অত্যাচার, এমনকি মেরে ফেলতেও দ্বিধাবোধ করেনি তারা। স্যার শোভন বন্দ্যোপাধ্যায় নকশাল আন্দোলনের অন্যতম নেতা। আন্দোলনে যোগ দেওয়ার আগে প্রেসিডেন্সি কলেজে রসায়ন বিভাগের প্রফেসর ছিলেন তিনি। ছাত্রাবস্থা থেকেই গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। 23শে জুন 1969 শোভন স্যারের দলবল ইন্সপেক্টর সন্তোষ মৈত্রের বাড়িতে হামলা করে ভোর রাতে কিডন্যাপ করে তাকে। রাত 3টে। ইন্সপেক্টরের মুখ থেকে কালো কাপড় সরিয়ে নেওয়া হয়েছে। ফাঁকা ঘর, কম আলোর বাল্ব সিলিং থেকে নিচে ঝুলে পড়েছে, যার একপাশে কাঠের চেয়ারে বসে আছেন ইন্সপেক্টর সন্তোষ, আর অন্য পাশে স্যার শোভন বন্দ্যোপাধ্যায়। আবছা আলোয় প্রফেসরের মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ভারী গলায় প্রফেসর বললেন, নমস্কার, আপনার সাথে কথা বলার আর কোনো উপায় খুঁজে পেলাম না ইন্সপেক্টর, তাই। কথাটা বলতে বলতে শোভন স্যার সিগারেটের প্যাকেট থেকে একটা বার করে সন্তোষবাবুর দিকে এগিয়ে দিলেন। অন্ধকার কাটিয়ে উঠেছে সন্তোষবাবুর চোখ। তিনি জানেন এই পরিস্থিতিতে কি কি করা উচিত। গালভরা একরাশ দাড়ি, এলোমেলো চুল, চোখে মোটা পাওয়ারের চশমা, পরনে ফতুয়া ধুতি। মানুষটি প্রফেসর শোভন ছাড়া যে আর কেউ হতে পারে না নিশ্চিত সন্তোষ মৈত্র। সিগারেটটা হাতে নিয়ে নিলেন। বলুন, কেন তুলে এনেছেন আমায়? দেশলাই জ্বালালেন শোভন। জ্বলন্ত কাঠিটা আবার এগিয়ে দিলেন সন্তোষবাবুর দিকে। সন্তোষ এবারও সাগ্রহে সিগারেটটা ধরিয়ে নিলেন। প্রফেসর এবার সিগারেটে একটা লম্বা টান দিলেন এবং ধোঁয়া ছাড়তে ছাড়তে বলা শুরু করলেন, অনির্বাণ সেনগুপ্ত, প্রেসিডেন্সি কলেজের কেমিস্ট্রি বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট। সারাদিন ল্যাবে পড়ে থাকতো ছেলেটা। গবেষণা ছিল ওর নেশা। ঘন্টার পর ঘন্টা আলোচনা চলত ওর সাথে, কখনো বিজ্ঞান, কখনো মার্কস, কখনো মাওসেতুং। প্রায় 2 মাস হতে চলল ছেলেটা নিখোঁজ। মুরারিপুকুর বস্তি থেকে পুলিশ তুলে নিয়ে যায় ওকে, কিন্তু কোনো থানা থেকেই ওর গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। কথা শেষ হওয়ার আগেই ইন্সপেক্টর বলে উঠলেন, অহেতুক সময় নষ্ট করছেন। এসবের সাথে আমার কিসের সম্পর্ক বলুন দেখি? প্রফেসর তার মুখটা এগিয়ে নিয়ে এলেন। বাল্বের হলুদ আলো এবার প্রফেসরের মুখের ওপর পড়েছে। শান্ত অথচ ভারী গলায় বলে চললেন, সম্পর্ক আছে ইন্সপেক্টর, সম্পর্ক আছে। এই কলেজের সকলেই জানে যে আপনার ভাই প্রবীর আর আমার ছাত্র অনির্বাণ দুজনে অন্তরঙ্গ বন্ধু। দুজনেই নকশাল আন্দোলনের সক্রিয় বিপ্লবী, আর নিরুদ্দেশ হওয়ার আগে ওরা একসাথেই ছিল। ওরা কোথায় ইন্সপেক্টর? ইন্সপেক্টর কোনোভাবেই আমল দিচ্ছেন না প্রফেসরের কথায়। ডান হাত দিয়ে ফিল্টারে 2বার টোকা মেরে ছাই ফেললেন দুটো চেয়ারের মধ্যিখানে।
আবার চোখে চোখ রাখলেন প্রফেসরের। তা সন্দেহটা আমার উপর আসার কারণটা কি শুনি? প্রফেসর আবার দেহটাকে পিছনে সরিয়ে নিলেন। এবার নিজে সিগারেট জ্বালাতে জ্বালাতে বলে চলেন, অনির্বাণ আমার কাছে কিছুই গোপন রাখত না। আপনিই তো ওদের দুজনকে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়েছিলেন। নিজের ভাইকে আড়াল করতে আপনারা যে কোনো রকম দুষ্কর্ম করতে পারেন আমি নিশ্চিত। এখন বলুন, কোথায় আটকে রেখেছেন অনির্বাণকে? মুচকি হাসলেন সন্তোষ। সিগারেটে বড় একটা টান দিয়ে নিলেন। আপনার কলেজের ছাত্র নই আমি, এটা হয়তো মনে আছে প্রফেসর। তাই আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। অবাধ্য ছাত্রকে যেমন বাধ্য করানোর অস্ত্র আমাদের আছে, তেমনি বেয়াদব পুলিশদেরও পথে আনতে বেশ পারদর্শী আমার কমরেডরা। ও নো নো নো, বরং আরেকবার অনুরোধ করছি, ওদেরকে ফিরিয়ে দিন। শুনুন, আপনার মতো আরো অনেক পুলিশ আছে যাদের মুখ থেকে অনায়াসে বের করে নেওয়া যাবে মিস্টার সন্তোষ। যদি বাঁচতে চান ভালোই ভালোই বলে দিন। ব্যঙ্গের হাসি হাসলেন ইন্সপেক্টর সন্তোষ। জানলেও কি আমার বলা উচিত স্যার? যদি বলি এই সব কিছুর পেছনে দায়ী আপনি আর আপনার দল, ছোট ছেলেগুলোর হাতে বন্দুক তুলে দেওয়ার মতো অসাধারণ সব কাজের প্রতিভা তো শুধু আপনাদেরকেই মানায়, তাই না? এতক্ষণে হয়তো গোয়েন্দারা জেনে গিয়েছে জায়গাটা কোথায়। প্রফেসর, আপনি আগে নিজের প্রাণ বাঁচান, তারপর যদি বেঁচে থাকেন তো আবার তুলে আনবেন ক্ষণ। দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যদি শিশুদের হাতেও অস্ত্র তুলে দিতে হয় দেব। গরিব মানুষকে শোষণ আর সহ্য হচ্ছে না। এবার পকেট থেকে একটা ছোট ওষুধের শিশি আর একটা ইঞ্জেকশন বের করে ফেললেন প্রফেসর। সিরিঞ্জের মুখটার দিকে তাকিয়ে সামান্য জোরে বলে উঠলেন, ভিতরে চলে আয়, ধরতে হবে। 17-18 বছরের দুটো ছেলে ঘরে এসে ঢুকলো। কি করতে চাইছেন আপনি? চেঁচিয়ে উঠলেন সন্তোষ। ততক্ষণে ছেলে দুটো বেশ জোরে চেপে ধরেছে ইন্সপেক্টরকে। সিরিঞ্জ দিয়ে শিশির ভিতর থেকে ওষুধ টানতে টানতে বলে চললেন প্রফেসর, যতই রাজনীতি করি ইন্সপেক্টর, সায়েন্স আমার চিরকালের নেশা, আর নতুন আবিষ্কারকে মর্যাদা দেওয়া আমার কর্তব্য। বলা বাহুল্য, অনির্বাণের এই নতুন আবিষ্কার, হ্যাঁ, এই ওষুধটা। বাঁ হাতের শিশিটা বাল্বের নিচে এগিয়ে আনেন প্রফেসর শোভন। আবার বলতে শুরু করলেন, ওষুধ বলা ভুল। আবার সহকর্মী প্রফেসররা একে বিষ বলতেই বেশি পছন্দ করতেন, কারণ রক্তের সাথে ওষুধটা একবার মিশে গেলে এক অসাধারণ অনুভূতি কাজ করবে শরীরে। নার্ভগুলো সব ঝিমোতে শুরু করবে। ঘুমের মধ্যেই কখন কখন আপনার হৃদস্পন্দন যে থেমে গিয়েছে আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, এরকম শান্তির মৃত্যু এর আগে কেউ উপলব্ধি করতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। আপনি আপনি ভুল পথ বেছে নিয়েছেন প্রফেসর, আপনার জায়গা এখানে নয়। কথাটা কানেই নিলেন না প্রফেসর। আপন মনে বলে চললেন, ওরা বলল ওষুধটার নাকি কোনো ভালো গুণই নেই। এভরি টাইম ইট ওয়াজ রিজেক্টেড। কিন্তু দেখুন ওষুধটা কেমন দেশের কাজে লেগে পড়ছে।
না না, ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার বা অনির্বাণের কোনো রকম বিবাদ নেই, কিন্তু দেশের স্বার্থে আপনার মৃত্যু অত্যন্ত জরুরি। তবে যতই হোক, আমি তো আর খুনি নই, তাই যন্ত্রণা দিয়ে মারার কোনো ইচ্ছে আমার নেই। নিন, শান্ত হয়ে বসুন। এবার সন্তোষবাবুর হাতটা চেপে ধরলেন প্রফেসর শোভন। এর ফল ভালো হবে না প্রফেসর, ভালো। হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছেন সন্তোষবাবু, কিন্তু ছেলে দুটোর শক্তির সাথে কিছুতেই পেরে উঠছেন না তিনি। প্রফেসর এবার ডান হাতের সিরিঞ্জ এগিয়ে নিয়ে গেলেন সন্তোষবাবুর হাতের সামনে, কিন্তু বাইরে বিকট একটা শব্দে থেমে গেলেন প্রফেসর। শব্দটা বোমা ফাটার শব্দ। বাইরে পুলিশ হানা দিয়েছে। চিন্তাটা মাথায় আসার সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। এবারের মতো বেঁচে গেলেন ইন্সপেক্টর, আবার দেখা হবে। জানলার দিকে এগিয়ে গেলেন প্রফেসর। ততক্ষণে পুলিশ দরজা ভেঙে ঢুকে পড়েছে ঘরে। প্রফেসরকে লক্ষ্য করে ট্রিগার টিপে দেয় পুলিশ, কিন্তু গুলিটা প্রফেসরের পিঠ ছোঁয়ার আগেই সামনে দাঁড়িয়ে পড়ে 17 বছরের ছোকরাটি। বেঁচে যায় প্রফেসর। এক লাফে রাস্তায় নেমে পড়ে দুজনে। লাল সালাম কমরেড, বহুদূর থেকে শব্দটা শুনতে পায় ঘরে থাকা ইন্সপেক্টর সন্তোষ। পুলিশ ধাওয়া করেও নাগাল পায়নি ওদের। দুজন পালাতে সক্ষম হয় সেদিন। 20টা বছর পার হয়ে গেছে। পুলিশের কাছে আজও তিনি নিরুদ্দেশ। কিন্তু শোভনবাবু এখন আর প্রফেসর নন। কলকাতা থেকে অনেক দূরে এক অজপাড়া গাঁয়ের ছোট স্কুলের বিজ্ঞান শিক্ষক তিনি। শুধু শিক্ষকই নন, গ্রামের যে কোনো সমস্যার সমাধানও তিনি। এমনভাবে একাত্ম হয়ে গেছেন গ্রামের প্রতিটা মানুষের সাথে যে পিছনে ফেলে আসা দিনগুলোতে ফিরে যাওয়ার কথা মনেই আসে না প্রফেসরের। বয়স প্রায় 60-এর কাছাকাছি। প্রখর দূরদৃষ্টি সম্পন্ন এবং বুদ্ধিমান তিনি এখনো, কিন্তু গায়ে সেই জোর হারিয়ে ফেলেছেন বার্ধক্যের কারণে। তাই শেষ দিনগুলো এই গ্রামেই কাটাতে চেয়েছিলেন শান্তিতে। কিন্তু এত বছর পর আবার দুশ্চিন্তা বেড়ে উঠছে শোভনবাবুর। বেশ কয়েকদিন ধরে একটা কালো টাটা সুমো গাড়িকে স্কুলের সামনে বিভিন্ন সময়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। গ্রামের মানুষেরাও সঠিকভাবে বলতে পারেনি গাড়িটা কখন আসে আর কোথা থেকেই বা আসে। প্রফেসর বুঝতে পেরেছেন এটা আবার কোনো দুর্ঘটনার সংকেত। তবে পুলিশ হলে এতদিন অপেক্ষা করার কোনো মানেই হয় না। অনেক আগেই গ্রেপ্তার হতেন তিনি। তবে কি কোনো পুরনো শত্রু? শত্রুর তো অভাব নেই। আর জীবনের সমস্ত কিছুই গ্রামের মানুষদের আর স্কুলের ছাত্রছাত্রীদের নামে দান করে দিয়েছেন তিনি। সংসার বলতে এরাই, তাই পিছুটানো নেই। তাই প্রতি মুহূর্তে সতর্ক প্রফেসর। গতকাল রাতে ঘরের তালা ভাঙা হয়েছে। ঘর থেকে শেলফের কাঁচ কেটে লকার থেকে ওষুধের শিশিগুলো উধাও। প্রফেসর বুঝতে পারছেন কাজটা যদিও কোনো ছিঁচকে চোর করেছে, কিন্তু এর পিছনে বেশ বড় সড় হাত রয়েছে। প্রথমেই যার কথা মনে পড়ে সে অবশ্যই অনির্বাণ, ওষুধের প্রকৃত দাবিদার। বুকটা ছ্যাঁত করে উঠল প্রফেসরের। সে কি তবে ফিরে এসেছে? কিন্তু ফর্মুলা তো তার জানা। চুরি করতে যাবে কেন? এই দুর্লভ ওষুধটার কথা খুব বেশি মানুষ জানতও না। জানতেন তার দুজন সহকর্মী, প্রফেসর শান্তনু মৈত্র এবং প্রফেসর সোহম সেন। একই ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ায় পরস্পরের খবর রাখতেন প্রত্যেকেই। তবে খোঁজ নিয়ে দেখা গেছে দুজনের কেউই আজ জীবিত নেই। একজন বামপন্থী আন্দোলনের শহীদ, আরেকজন মারা গিয়েছেন কোনো এক দুর্ঘটনায়। আর জানতেন ইন্সপেক্টর সন্তোষ।
কিন্তু কেন? প্রয়োজনটাই বা কি তার? সারাদিন মাথায় ঘুরতে থাকে কথাগুলো। কিছুতেই প্রফেসর এর কোনো সমাধান করে উঠতে পারছিলেন না। কারণ সন্তোষবাবু এতদিনে অবসর নিয়েছেন নিশ্চিত। তবে কি শুধুই বদলা নেবার জন্য ইন্সপেক্টরের এত দূর আসা? সেদিন রাতে প্রথম নজরে পড়ে চিঠিটা। জানালার ঠিক নিচে ঘরের মেঝেতে পড়ে আছে। তুলে নেন প্রফেসর। চুরি যাওয়া ফাঁকা ওষুধের শিশিগুলো যে খামের মধ্যে ছিল বুঝতে পারেননি শোভনবাবু। খামের ভিতর থেকে চিঠি বার করতে গিয়ে শিশিগুলো মেঝেতে পড়ে যায় এবং ফাঁকা ঘরে এক জোরালো শব্দের সৃষ্টি হয়। ওদিকে নজর না দিয়ে চিঠিটা পড়তে শুরু করেন প্রফেসর শোভন। ঘোলটা ভালোই খাওয়ালেন স্যার। আশা করি আমার আসল পরিচয় এতক্ষণে ধরে ফেলেছেন। চাকরি জীবনের বেশ কিছুটা সময় আপনাকে খুঁজতেই ব্যয় করে ফেলেছিলাম। আপনি ততদিনে নাগালের বাইরে ছিলেন। তবে আপনাদের ওই বিপ্লব খেলা, শ্রেণীশত্রু খতমের রাজনীতি তো শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। তখন সম্ভবত ঝাড়খণ্ডে আত্মগোপন করেছিলেন আপনি আর নিশীথ ভট্টাচার্য। নিশীথবাবুকে ধরতে পারলেও আপনাকে ধরা সম্ভব হয়নি। তবে দলটা কমজোরি হয়ে পড়েছিল। ঠিক সে সময় চারু মজুমদার গোয়েন্দাদের হাতে গ্রেফতার হন। দলনেতার অভাবে আন্দোলনটা নিস্তেজ হয়ে পড়ে। রাতে চাকরটাকে পাঠিয়েছিলাম আপনার বাড়িতে, কিন্তু সে ফাঁকা শিশি ধরিয়ে দেয় আমার হাতে। বুঝতে পারি এটা আপনারই কারসাজি, কিন্তু কিন্তু ওষুধটা আমার একান্ত প্রয়োজন শোভনবাবু। 2 বছর হলো আমি শয্যাশায়ী। আমার শরীরের বাঁ পাশ পুরোটাই প্যারালাইজড। আমার বেঁচে থাকা এখন মূল্যহীন। শুধু মৃত্যুর অপেক্ষায় দিন গুনছি আমি। ভাইয়ের মৃত্যুর শোক আর আমার শয্যাশায়ী জীবন অসহ্য হয়ে উঠেছে আমার কাছে। এখন আপনার ওষুধই আমার মুক্তির একমাত্র উপায়। তাই 20 বছর আগে যে কাজটা অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন, আজকে আমি সেই কাজ সম্পূর্ণ করার অনুরোধ করছি আপনাকে। খামের উপরে বাড়ির ঠিকানা দেওয়া হলো। কয়েক সপ্তাহ কেটে গেছে, কোনো উত্তর আসেনি চিঠির। প্রতিদিনের মতো চাকর বিশু আজকেও বিছানায় শুইয়ে দিলেন সন্তোষবাবুকে। রাত তখন 12টা। ঘন্টার শব্দটা শোনা যাচ্ছে পাশের ঘরে থাকা ঘড়িটা থেকে। সন্তোষবাবুর মাথাটা সামান্য উপরে তুলে বালিশটা মাথার নিচে ঢুকিয়ে দিয়ে চাকরটা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে আস। কথা স্পষ্টভাবে বলতে পারেন না এখন। শুধু ডান হাতই এখন একমাত্র সম্বল। তবে সব কাজের জন্যই এই চাকর বিশুর ওপরই নির্ভরশীল তিনি। আচ্ছা বাবু, করে দিচ্ছি। লাইট বন্ধ করে দেয় বিশু। নিজের ঘরে ঢুকে পড়ে সে। ঘরটায় বেশ আলো আধারের খেলা শুরু হয়ে গেছে। শুধু নাইট ল্যাম্পের আলো জ্বলছে। মাঝরাতে দরজার সামান্য শব্দে ঘুম ভেঙে যায় সন্তোষবাবুর। ঘরে কেউ ঢুকে পড়েছে বেশ বুঝতে পারলেন তিনি। সন্দেহ সত্যি হলো যখন ঘরের ভিতরে একটা শুকনো গলার আওয়াজ শুনতে পেলেন। আপনার এই অবস্থা দেখার বড্ড ইচ্ছা করছিল মিস্টার সন্তোষ মৈত্র। অনুরোধ রাখলেন তবে
প্রফেসর। দরজার সামনে দাঁড়িয়েছিলেন প্রফেসর শোভন। এবার ঘরে প্রবেশ করলেন। বিছানার পাশে এসে দাঁড়ালেন তিনি। আনন্দ হচ্ছে, ছেলেগুলোর মুখগুলো খুব মনে পড়ছে আজকে। আপনাকে এই অবস্থায় দেখলে সত্যি খুব খুশি হতো ওরা। আজটা শেষ করে ফেলুন প্রফেসর। অবশ্যই, সে তো হবেই, কিন্তু একটা প্রশ্ন বারবার মনে যাচ্ছে। যদি আত্মহত্যার এতই শখ হয়, তাহলে বাজারে তো অনেক ওষুধ বেরিয়ে গেছে। অনির্বাণের এই ওষুধটাই কেন বেছে নিলেন? হ্যাঁ, মানছি মৃত্যুর সময় কেউ কষ্ট পেতে চায় না, তবু কারণ আছে প্রফেসর। কারণটা আপনার মুখোমুখি হওয়া। চারিদিকের নিস্তব্ধতা আরো গাঢ় হয়ে উঠেছে। কেন? পুরনো ছাল মেটাবেন? হ্যাঁ, প্রতিশোধ নেবেন সেই রাতের? তাও আবার এত বছর পর? না ইন্সপেক্টর, হিসেব মিলছে না। বন্ধু কেউ আজ পাশে নেই, তাই ভাবলাম মরার আগে শত্রুর মুখটাই দেখে যাই। কিন্তু এত দূর থেকে তো আমি শুধু মুখ দেখাতে এখানে আসিনি, উত্তর চাই। সন্তোষ বাবু, উত্তর চাই, বলে চললেন ইন্সপেক্টর। সেদিন যে উত্তর দিতে পারেনি, মৃত্যু আগে ভার মুক্ত হতে চাই আমি। সে কারণেই আপনাকে ডাকা। এত বছর পার হয়ে গেল, কাঁটার মতো বিঁধে আছে স্মৃতিগুলো। জানছে সেদিন অনির্বাণের কথা বলে রাখি, সে এখন আমেরিকায় রসায়নের বিরাট প্রফেসর। বুঝতেই পারছেন, আমার নিজের ভাই সেদিন আমার প্রস্তাবে রাজি হয়, কিন্তু আপনার আদর্শ ছাত্র রাজি হয়েছিল। দুজনে চুপ করে থাকে অনেকক্ষণ। ইন্সপেক্টরের চোখে সামান্য জল দেখতে পান শোভনবাবু। ইন্সপেক্টর আবার শুরু করলেন। 23শে জানুয়ারি 1970 সকাল 10টায় বাড়িতে ফোন এলো। প্রায় 500-র বেশি নকশালস লালবাজার লকআপে ঢোকানো হয়েছে। কলেজ ছাত্রদের মধ্যে নিজের ভাইয়ের মুখটা দেখে আজকে চোখের সামনে ইন্সপেক্টর নিয়োগী জ্বলন্ত চুলটা ঠেসে ধরল ভাইয়ের মুখে। অমানসিক অত্যাচার চলছিল, যন্ত্রণায় জ্ঞান হারাচ্ছিল বারবার। পুলিশের চাকরি করেও ভাইকে বাঁচাতে পারেনি সেদিন। জেল কাস্টাডিতে মারা যায় সে। আজও ভাইয়ের মৃত্যু
তাড়া করে বেড়াচ্ছে আমাকে। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আজও খুঁজে বেড়াচ্ছি আমি। এই প্রথম সন্তোষের প্রতি মায়া হলো প্রফেসরের। সান্ত্বনা যদি দিতেই হয় তাহলে মৃত্যুর চেয়ে বড় কিছু দেওয়া এখন অসম্ভব। শয্যাশায়ী জীবন আর ভাইয়ের শোক একটা মানুষকে মানসিকভাবে কতটা দুমড়ে দিতে পারে, ইন্সপেক্টর তার জ্বলন্ত প্রমাণ। ফতুয়ার বাঁ পকেট থেকে ফাউন্টেন পেনটা বের করে আনলেন প্রফেসর। ফাউন্টেন পেনের মুখ খুলে নেন প্রফেসর। ইন্সপেক্টর বেশ বুঝতে পারছেন এটা সাধারণ পেন নয়। পেনের সামনের দিকটা সিরিঞ্জের মুখ বললে কোনো ভুল হবে না। বুঝে যেতে বাকি নেই ইন্সপেক্টরের যে এই ধরনের পেনে কালির বদলে থাকে বিষ। সন্তোষবাবুর চোখটা জল করে উঠল। প্রতিদিন যে ইচ্ছা মৃত্যুর স্বপ্ন তিনি দেখেন তা আজকে একেবারে হাতের নাগালে। ডান হাত বাড়িয়ে দেন সন্তোষবাবু। ডান হাত দিয়ে অন্য হাতে বসিয়ে দেন পেনের মাথা। বাঁ হাত অবশ, তাই কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং গভীর ঘুমে ঢুলে পড়ছেন তিনি। ধন্যবাদ প্রফেসর, ধন্যবাদ। মুখে নিদারুণ খুশির হাসি নিয়ে ঘুমের ঘোরে চলে গেলেন সন্তোষবাবু। পরদিন সকালে বিশুই প্রথম বুঝতে পারে বাবু আর বেঁচে নেই। শুনলেন আজকের গল্প মহৌষধ। গল্পটি ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।